দুর্গোৎসবের মহানবমীতে ঢাকের বাদ্য উলুধ্বনিতে মুখরিত মন্দির মণ্ডপ। কাল বিজয়া দশমীতে স্বামীর গৃহ কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। খুলনায় জানালা দিয়ে গুলি করে ঘুমন্ত যুবককে হত্যা। ২৫০০ ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত একজন। হবিগঞ্জের কুশিয়ারা নদীতে চলছে বালু উত্তোলনের মহোৎসব। হুমকির মুখে বাঁধসহ বিভিন্ন স্থাপনা, নিষ্ক্রিয় প্রশাসন। জীবন সায়ান্নে নিঃসঙ্গতার যন্ত্রণা নিয়ে কাটে প্রবীণদের সময়, সুরক্ষায় নেই কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা। খাগড়াছড়িতে ৪ দিন পর স্বাভাবিক যান চলাচল, জনজীবনে স্বস্তি। সদর ও গুইমারায় ১৪৪ ধারা অব্যাহত। সেন্ট মার্টিন দ্বীপে হাসপাতাল থাকলেও নেই চিকিৎসক। ১০,০০০ মানুষের ভরসা একজন মেডিকেল অফিসার, অহরহ ঘটছে মৃত্যু। আওয়ামী লীগের বিষয় সরকার নয়, সিদ্ধান্ত নেবে জনগণ। মন্তব্য বিএনপির। উঠছে না দলটির নিষেধাজ্ঞা, জানালেন আইন উপদেষ্টা। মায়ের দুধেও প্লাস্টিকের ক্ষতিকর ক্ষুদ্র কণার অস্তিত্ব, ছড়িয়ে যাচ্ছে লিভার থেকে মস্তিষ্ক পর্যন্ত। ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়ের শঙ্কা। যুক্তরাষ্ট্রে পেটেন্ট ওষুধ রপ্তানির উপর 100% শুল্ক কার্যকর। রপ্তানি কম হওয়ায় নেতিবাচক প্রভাব পড়বে না, মত বিশ্লেষকদের। দুর্গোৎসবের মহানবমীতে ঢাকের বাদ্য উলুধ্বনিতে মুখরিত মন্দির মণ্ডপ। কাল বিজয়া দশমীতে দেবী দুর্গা দোলায় চেপে চলে যাবেন স্বামীর গৃহ কৈলাসে। সকাল থেকে নবমীর তিথিতে সন্ধি পূজায় মণ্ডপে মণ্ডপে দেবীর বন্দনা চলে ভক্তদের আরাধনায়। ঢাকের বাদ্য উলুধ্বনি, শঙ্খনাদ আর কাসর ঘণ্টায় মুখরিত হয় মন্দির মণ্ডপ। উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। বৃহস্পতিবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা। এবার দেবী দুর্গার আগমন হয়েছে গজে, অর্থাৎ হাতির পিঠে চড়ে। গজে আগমন বা গমন হলে বসুন্ধরার শস্য শ্যামলা হয়। দশমীতে দেবী মর্তলোক ছাড়বেন দোলায় চড়ে। বছরে মাত্র একটি বার আসে, এই পূজার জন্য সবাই অপেক্ষা করে থাকে। ঘোরাঘুরি হয়েছে সকাল থেকে রাত, একদম অন্যরকম একটা ফিলিংস। দেশের ভালো হোক, দশের ভালো হোক, সমাজের ভালো হোক, এটাই চাই। মা সবার ভালো করুক, আমার সংসার, আমার সমাজের সবার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, মার কাছে এই প্রার্থনাই করি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকাগুলোতে মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। সকালে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম পূজা মণ্ডপ পরিদর্শন করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। বিসর্জনের সময় নৌকাতে যাতে অতিরিক্ত লোক না উঠানো হয় এবং যারা সাঁতার জানে না তাদেরকে নদীতে না নামার আহ্বান জানান তিনি। দুর্ঘটনা এড়াতে জনসচেতনমূলক কার্যক্রম এবং সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান মহাপরিচালক। খুলনায় ঘরের জানালার ফাঁক দিয়ে গুলি করে ঘুমন্ত এক যুবককে হত্যা করা হয়েছে। রাত 3:30টার দিকে দৌলতপুর নিজ বাড়ির জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় ওই ঘরে শুভর মা ও ছোট ভাইও ঘুমিয়েছিলেন। রাত 3:30টার দিকে বাসার থাই গ্লাসের জানালার ফাঁক দিয়ে শুভকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তার মাথায় 2টি ও বাম হাতে 1টি গুলি লাগে। স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কে বা কারা এবং কী কারণে গুলি করেছে তা জানতে পুলিশ কাজ করছে। নিহত তানভীর হোসেন শুভ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন, এখন বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। নারায়ণগঞ্জের ২৫০০ ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার দড়ি বিশ্বনন্দী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় মধ্যরাতে দড়ি বিশ্বনন্দী ইলিয়াস বাড়িতে 10 থেকে 12 জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে ডাকাতরা তাদের উপর হামলা করে কুপিয়ে 4 জনকে জখম করে। পরে ডাকাতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশেপাশের লোকজন জড়ো করে ডাকাতদের ঘিরে ফেলে।
এক পর্যায়ে উত্তেজিত জনতা নবী হোসেনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে সে মারা যায়। আহতদের উদ্ধার করে ২৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকাল 10টার দিকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাজফুলবাড়িয়া, শোভাপুর সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। সড়ক অবরোধের কারণে উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। বিক্ষোভকারীরা জানান, সাভার উপজেলার রাজফুলবাড়িয়া, শোভাপুর সহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। দ্রুত এসব এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান তারা। যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ঢাকা অবরোধ স্থগিত করায় খাগড়াছড়িতে 4 দিন পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। অবরোধ প্রত্যাহার হলেও খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় প্রশাসনের জারি করা 144 ধারা অব্যাহত রয়েছে। সকাল থেকে সড়কে সব ধরনের যান চলাচল করছে। কিছু দোকানপাটও খুলেছে। দূরপাল্লার যান চলাচলও স্বাভাবিক। শহর জুড়েই মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান দেখা যায়। গতকাল রাত 9টার দিকে ফেসবুক পেজ থেকে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিতের কথা জানায় যুগ্ম ছাত্র জনতা। তবে প্রশাসনের কাছে উপস্থাপিত 8 দফা দাবি যদি যথাযথভাবে পূরণ না করা হয় আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানায় সংগঠনটি। এদিকে ধর্ষণের অভিযোগ ওঠা ওই কিশোরী শারীরিক পরীক্ষার পর প্রতিবেদন জেলা সিভিল সার্জনের কাছে জমা দিয়েছে মেডিকেল বোর্ড। সেখানে ওই কিশোরীকে ধর্ষণের আলামত মেলেনি বলে জানানো হয়েছে। গেল 23 সেপ্টেম্বর ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে জেলা জুড়ে অবরোধের ডাক দেয় যুগ্ম ছাত্র জনতা। অবরোধের মধ্যেই বিক্ষোভ ও সহিংসতায় রণক্ষেত্রে পরিণত হয় গুইমারার রামেসু বাজার। এতে 3 জন নিহত এবং সেনা সদস্য সহ 20 জন আহত হয়। আগুন দেওয়া হয় প্রায় অর্ধশত বসতবাড়ি ও 40টির মতো দোকানে। আমরা চেষ্টা করছি সবার ভিতরে, এখানে যেহেতু পাহাড়ি বাঙালি একসাথে বসবাস করে, তাদের ভিতরে একটা সম্প্রীতি বা তাদের ভিতরে একটা আমরা সুরক্ষা কমিটি করে যাওয়ার চেষ্টা করতেছি, যেন তাদের ভিতরে যে ভয় বা যে আতঙ্ক বিরাজ করছে সেগুলো যেন দ্রুত স্বাভাবিক পর্যায়ে চলে আসে। 144 যে বলবৎ আছে এটার ব্যাপারে হয়তো আমরা একটু অবস্থা বুঝে একটু সিচুয়েশন দেখে আমরা হয়তো সিদ্ধান্ত নিতে পারি। পার্বত্য জেলা বান্দরবানে অপহরণ, চাঁদাবাজি বন্ধ ও শান্তি শৃঙ্খলা উন্নয়নে কাজ করছে র্যাব। সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বান্দরবান ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম বলেন, সমতল এলাকার চেয়ে পাহাড়ে কাজ করা অনেক কষ্টের ও চ্যালেঞ্জের। তবে র্যাব সদস্যরা অনেক কষ্ট ভোগ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে। এ সময় অপহরণ, চাঁদাবাজি বন্ধে সবাইকে সজাগ থাকা এবং যে কোনো তথ্য র্যাবকে দিতে আহ্বান জানান তিনি। মাদক ও চোরাচালান বন্ধ করে বান্দরবানের মানুষের সুন্দর সহাবস্থানের জন্য র্যাব কাজ করছে বলেও জানান তিনি। বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পর্বত পর্যটন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব। শোভাযাত্রায় জেলা প্রশাসনের কর্মকর্তা, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক, ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয়রা অংশ নেন। রঙিন সাজে সজ্জিত পর্যটকবাহী গাড়িগুলো সকাল 9টায় বান্দরবান শহর থেকে কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি আলু বোঝাই ট্রাক। এ সময় ঘটনাস্থলে ট্রাক চালক নিহত হয়েছেন। ভোরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদাহ এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ছোট কমলদাহ এলাকায় শওকত ফিলিং স্টেশনের সামনে ট্রাকটি উল্টে মহাসড়কের বাইরে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রাক ও আলুর বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়েছে। চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আগামী 14 অক্টোবর রাত 12টার পর থেকে নতুন ট্যারিফ কার্যকর করতে যাচ্ছে। এর আগে 1 মাসের জন্য সিদ্ধান্তটি স্থগিত রাখা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 14 অক্টোবর রাত 12টার পর বন্দরে আসা সব জাহাজ, কন্টেইনার ও কার্গোর বিল নতুন হারে নেওয়া হবে। C&F প্রতিনিধি সহ সব ব্যবহারকারীকে বাড়তি মাশুল দিতে হবে। তালিকাভুক্ত শিপিং এজেন্টদের তফসিলি ব্যাংকে বাড়তি হারে অর্থ জমা রেখে আসা জাহাজের ছাড়পত্র নিতে বলা হয়েছে। এর আগে গত 15 সেপ্টেম্বর থেকে সরকারি প্রজ্ঞাপন অনুসারে 23টি খাতে বর্ধিত মাশুল আদায় শুরু করার ঘোষণা দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। এতে খরচ বেড়ে যায় সর্বোচ্চ 41% পর্যন্ত।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। এমনটা জানিয়ে বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত সরকারের নয়, জনগণের। এদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন, দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা উঠছে না। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওতে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ, যে কোনো সময় তা তুলে নেওয়া হতে পারে। কথা বলেন নির্বাচন নিয়ে, অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়েও। বিএনপি নেতারা বলেছেন, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে, যার প্রভাব পড়তে পারে ভোটের মাঠে। আজকে যদি আমরা ৭১ নিয়ে এত কথা বলি, তাহলে এই ২৪-এ গত ১৫ বৎসর দেশের ভোটাধিকার চুরি, দিনের ভোট রাতে করেছে, তার জন্য তাদের অনুশোচনা হবে না, এটা তো হতে পারে না। কাজে দেন একটু আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন, এটা মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো। তবে আইন উপদেষ্টা জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেবার কোনো সম্ভাবনা নেই, বরং সংগঠন হিসেবেও এরই মধ্যে ট্রাইব্যুনাল থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে, এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বাধা পেরিয়ে ভোটের মাঠে যাবেন জনগণ। বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে, এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি, এর কোনো ব্যত্যয় হবে না। গুম খুনের বিচার করতে গিয়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের নাম উঠে এসেছে বলেও জানান তিনি। আমরা এই অপরাধের বিচার করতে এসেছি। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সকাল ৯টায় রাজধানী বসুন্ধরা কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন রাষ্ট্রদূত। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকবে। বাংলাদেশ সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তারা। উৎসবের মহানবমীর আয়োজনে খবর জানাতে রাজধানীর বনানী পূজা মণ্ডপ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি, আর একই সাথে আছেন বরিশাল থেকে সহকর্মী জিয়াদ মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সাথে। উর্মি, শুরুতেই চলে যাব আপনার কাছে। আপনি তো নিশ্চয়ই মণ্ডপগুলো ঘুরে দেখছেন। মহানবমীতে এখন পর্যন্ত কি কি আনুষ্ঠানিকতা চলছে, আর উৎসব উদযাপনে ভক্তদের কেমন দেখতে পাচ্ছেন তাদের উচ্ছ্বাস? সাথী, আপনি বোধহয় জানেন যে আজকে আসলে যদি পঞ্জিকা মতে আজকে কিন্তু ইতিমধ্যেই মায়ের যেই বোধন, মায়ের যেই বিসর্জন বা মা আসলে চলে যাওয়ার সময় হয়ে গেছে। কালকে বিসর্জন হবে। আমি আছি বনানী পূজা মণ্ডপ। আমি আসলে একটু পূজা মণ্ডপটার সম্পর্কে আপনাকে একটু বলতে চাই, কারণ প্রতিমা তো আমরা প্রতিদিনই দেখাচ্ছি। এই পূজা মণ্ডপটি যিনি নির্মাতা তার নাম পার্থ প্রতিম সাহা। আপনি একটু যদি দেখাই আপনাকে, আমি আমার সহকর্মীকে অনুরোধ করছি একটু দেখাতে। দেখেন, এটি একেবারে পরিবেশ বান্ধব বিভিন্ন উপাদান দিয়ে এই মণ্ডপটি তৈরি হয়েছে। আপনি জানেন যে কোনো পূজার পরে সেই প্রতিমা বিসর্জনের পরে কিন্তু একটা পরিবেশগত একটা দিক থাকে। পরিবেশের সাথে এই প্রতিমার পানিতে ডুবানো থেকে শুরু করে পরিবেশ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হয়। তো প্রতিমা এই মণ্ডপটি সেই বিষয়টি মাথায় রেখে করা। একেবারেই দেশজ যে সমস্ত আপনার উপাদান রয়েছে, বাঁশ, তারপরে কাঠ, এসব দিয়ে করা হয়েছে। আমি সেই সাথে একদম ভেতরে এখন চলে এসেছি। আমি একটু প্রতিমাটাও দেখাই। বনানী পূজা মণ্ডপে একদম খুবই একটা, যদি আমি বলি যে সোবার একটা প্রতিমা আসলে এখানে করা হয়েছে। খুবই এলিট এক ধরনের বিষয় এই প্রতিমাটার মধ্যে রয়েছে। আর সেই সাথে আপনি বলছিলেন যে ভক্ত দর্শনার্থীদের যেই উৎসাহ, সেটি তো রয়েছেই। কারণ হচ্ছে যে আজকে সরকারি ছুটিও ইতিমধ্যে আপনি জানেন যে আজ থেকে সরকারি ছুটি শুরু হয়েছে। ফলে যতই সন্ধ্যা হচ্ছে, বেলা
বেলা গড়াচ্ছে ততই কিন্তু আসলে মণ্ডপে মণ্ডপে ভিড় বাড়ছে। এখানেও তার ব্যত্যয় হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো 6টা বাজার আগেই কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবং বনানী পূজা মণ্ডপে আরেকটি বিষয় হচ্ছে প্রচুর অতিথি আসেন, বিদেশি অতিথিরাও অনেকে আসেন এই মণ্ডপ পরিদর্শন করেন। তো আপাতত সন্ধ্যাবেলা এই ছিল আমার কাছে, বিকেলবেলা এই ছিল আমার কাছে বনানী পূজা মণ্ডপ থেকে তথ্য। বনানী পূজা মণ্ডপ থেকে আমি চেষ্টা করব পরবর্তীতে এই মণ্ডপের যিনি নির্মাতা তার সাথে তাকে কোনোভাবে যুক্ত করা যায় কিনা। আপাতত এটুকুই সাথী। ধন্যবাদ আপনাকে। জিয়াদ মাহমুদ, আপনি তো দেখছিলেন, আমরা উর্মির সাথে ছিলাম এবং পূজা মণ্ডপগুলো ঘুরে দেখছিলাম। তো মহানবমীর শেষ তিথিতে বরিশালের মণ্ডপগুলোর কি অবস্থা, সেখানে ভক্তদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। সাথী, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গাপূজার আজকে ৪র্থ দিন, মানে নবমীর আয়োজন চলছে এবং ধর্মীয় আচার, উৎসবের আমেজ কিংবা সাংস্কৃতিক ঐতিহ্য এবং সম্প্রীতির বার্তা নিয়ে বরিশাল নগরী সেজেছে এক নতুন সাজে। আমরা যদি আপনাকে একটু দেখাই, আমি এখন রয়েছি শ্রী শ্রী শঙ্কর মঠে। এখানে পূজার আয়োজন চলছে এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে শুধু বরিশাল নগরীতেই নয়, বরিশালের অন্যান্য জেলায়ও কিন্তু এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আমরা যতদূর জানতে পেরেছি, বরিশাল বিভাগে এবছর 2123টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে, যার মধ্যে বরিশাল নগরীতে 47টি মন্দিরে এবং বরিশাল জেলায় অন্যান্য স্থানে 595টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব এর আয়োজন চলছে। এবং এখানে আজকে দুপুরে আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসেছিলেন এবং তিনি এখানে আয়োজন দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বলেছেন যে এবছর সনাতন ধর্মাবলম্বীরা বেশ ভালোভাবেই তারা পূজার আয়োজন করতে পেরেছেন এবং সকল ধরনের অপশক্তি রোধে তারা কাজ করেছেন বলে তারা জানিয়েছেন। এবং আমরাও দেখতে পেরেছি যে এখানে নিরাপত্তা বলয়ের কিন্তু কোনো কমতি নেই। পুলিশ, র্যাব কিংবা প্রশাসনের সার্বিক নিরাপত্তা বলয় কিন্তু বজায় রয়েছে। তো এখানে যারা আসছেন, ভক্তদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যেহেতু দেবী দুর্গা, তাদের মতে দেবী দুর্গা এবছর গজে করে এসেছেন, সেহেতু সুজলা সুফলা শস্য শ্যামলা একটি বাংলার ইঙ্গিত করে, আর তিনি চলে যাবেন এখানে দোলায় করে, সেখানে কিন্তু একটু অশুভ শক্তির ইঙ্গিত করে। তো তারা বলছেন যে তারা পূজা পর্বের মাধ্যমে এখানে দেবী দুর্গার মন জয় করবেন, কেন দেবী দুর্গা দুর্গতি নাশিনী, তিনি সকল ধরনের মহামারী কিংবা যে কোনো ধরনের অপশক্তি রুখে দেওয়ার জন্য দেবী দুর্গা মানুষের মাঝে মানুষের কল্যাণে কাজ করেন বলে তারা বলছেন এবং তারা সেটি দেবী দুর্গার সন্তুষ্টি লাভের মাধ্যমে অর্জন করতে পারবেন। তো এখন যেখানে রয়েছে, এখানে দেখছি যে সন্ধে হওয়ার কিছুক্ষণ বাকি এবং এখনই কিন্তু এখানে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং তারা উৎসবের মাঝে আসলেও তাদের মনের মধ্যে কিন্তু একটা দুঃখ বিরাজ করছে, বিষাদ বিরাজ করছে, কেননা আগামীকাল দশমীর দিনে দেবী দুর্গা কৈলাসে গমন করবেন। সুতরাং এখানে যারা আসছেন তারা মনে মনে বিষাদের সুরে একটি কথাই বলছেন যে ওহে নবমী নিশি হইও না অবসান। তো এতটুকুই ছিল মন্দির থেকে আমার কাছে সবশেষ। অসংখ্য ধন্যবাদ জিয়াদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দুর্গোৎসবের মহানবমী আজ, বাজছে বিদায়ের সুর। কাল বিজয়া দশমীতে দেবী দুর্গা দোলায় চেপে চলে যাবেন স্বামীর গৃহ কৈলাসে। মহাষষ্ঠীতে গজে চড়ে মর্তে এসেছিলেন দেবী। 5 দিন মায়ের বাড়ি থাকার পর এখন শুরু হয়েছে বিদায় নেয়ার প্রস্তুতি। মায়ের বিদায়ের সুর যেন পেয়েছে প্রাণ প্রকৃতিও। মহানবমীর বৃষ্টি স্নাত সকালে হাজির ভক্তরা, মায়ের কাছে প্রণাম জানিয়ে চলে মঙ্গল প্রার্থনা। দুর্গোৎসবের মহানবমীতে সিদ্ধিদাত্রী রূপে সকালে চলে পার্বতীর পূজা। ভক্তদের দেয়া ষোড়শ উপাচারের সঙ্গে 108টি বেলপাতা, 108টি পদ্ম, আমকাঠ, ঘি দিয়ে পূজা চলে পার্বতীর। নীলকণ্ঠ, অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে চলে নবমী বিহিত পূজা। এর মাধ্যমে দেয়া হয় আহুতি। নবমীর তিথির শেষ সময়ে দেবী দুর্গতি নাশিনী আদ্যাশক্তি মহামায়ার আরাধনা পূজা, পুষ্পাঞ্জলি অর্জন। নবমীর সন্ধিক্ষণে দেবী দুর্গা চামুণ্ডা রূপে মহিষাসুরকে বধ করে মহিষাসুর মর্দিনী হয়ে ওঠেন। আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক এই ত্রিবিধ অবস্থানে আমাদের মধ্যে শত রজতম এই সব থেকে আমরা যেন
সিদ্ধি লাভ করি। নবরাত্রির এই দিনে সিদ্ধিদাত্রীর উপাসনায় সংসারের সুখ এবং সমৃদ্ধি কামনা করেন অনুসারীরা। আমার বাবা মা যেন যায় আর হচ্ছে সুস্থ যেন থাকে। মার কাছে এটাই চাবো যে সবাই পৃথিবীর যে যেখানে আছে সবাইকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে। দেশ, আর্থ সামাজিক কল্যাণ, প্রত্যেকের জীবনের উন্নতি সাধন, এটাই মার কাছে। তাই তো বেলপাতা, দূর্বা, ফুল হাতে পুরোহিতের চণ্ডী পাঠের সাথে মন্ত্রপাঠ আর দুঃখ ভরা চোখে মার সান্নিধ্য পেতে মরিয়া পুণ্যার্থীরা। আছে যে মা আমাদের ছেড়ে চলে যাবে, আজকে দিনটাই যা আছে, কালকে আমাদের ছেড়ে চলে যাবে, তারপরও তার মধ্যেও আনন্দ খুঁজে পেয়েছি। মাও হয়তো বা একটু দুঃখ কষ্ট আছে তার সন্তানদের জন্য। নবমীর ঋষির অবসান না চাইলেও এই নবমীর ঋষিতেই তো রয়েছে দেবীর প্রস্থানের বিধি। তাই তো মণ্ডপে মণ্ডপে ছিল পুণ্যার্থীদের চোখে জল। উমার ফিরে যাওয়ার সময় যে হলো। সুলতানা স্বর্ণা, দেবী সিনেমা। শারদীয় দুর্গোৎসব ঘিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিজয়া দশমীতেও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। বিকেলে রাজধানী বনানী পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান। বলেন, সুন্দরভাবে পূজা সম্পন্ন করতে 1 মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছে ডিএমপি। তার আশা বৃহস্পতিবার কোনো বিশৃঙ্খলা ছাড়াই বিসর্জন হবে। রাতে প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটির 2 জন সদস্য থাকার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। এখন পর্যন্ত আমি অত্যন্ত খুশি যে কোনোরকম দুর্ঘটনা ছাড়াই এই উদযাপন চলতেছে এবং আগামী দিনও একই পরিবেশে বিসর্জনের ক্ষেত্রে আসবেন এবং বিসর্জন দিবেন উৎসবমুখর পরিবেশে। আমি সেই ব্যবস্থা গ্রহণ করেছি। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সারাদিন সংসদীয় আসন 31, গাইবান্ধা 3-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন রয়েছে 31, গাইবান্ধা 3 আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক। তিনি এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। তার কাছে আমরা জানতে চাইব তিনি কেন এই আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন। আপনি তো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী, এই আসন থেকে প্রত্যাশা করছেন মনোনয়নের। কেন চাচ্ছেন আপনি এই আসন থেকে মনোনয়ন? সর্বপ্রথমে আমি ডিবিসি চ্যানেলকে এবং তার মাধ্যমে অগণিত দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটি দেখবার জন্যে। আমি প্রধানত আমাদের জনগণের আস্থা এবং ভালোবাসার নেতা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে তিনি যে অঙ্গীকার উচ্চারণ করেছেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, তারই একজন কর্মী হিসেবে এই নির্বাচনে আমি অংশগ্রহণ করতে চাই। আপনারা জানেন যে আমাদের এই সাদুল্লাপুর এবং পলাশবাড়ি অঞ্চল একটি অবহেলিত অনুন্নত একটি এলাকা এবং সর্বক্ষেত্রে পিছিয়ে পড়া আমাদের অঞ্চলের মানুষ। প্রধানত 3টি লক্ষ্যকে সামনে রেখে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। প্রথম লক্ষ্য হচ্ছে আমার এলাকার উন্নয়ন সাধন করব। এলাকার উন্নয়ন মানে হচ্ছে এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান, হাট বাজারের স্থাপন এবং এর মধ্য দিয়ে কৃষি শিল্পের স্থাপন, এর মধ্য দিয়ে আমি এই এলাকার উন্নয়ন করতে চাই। আমি আমার এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে চাই। এর মধ্যে কর্মসংস্থান একটি প্রধান বিষয়। যুবকদের কর্মসংস্থান করতে চাই, যুবকদের উদ্যোক্তা করে তুলতে চাই। শিক্ষিত যুবকদের আইসিটি প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা আউটসোর্সিং এর সঙ্গে যুক্ত করতে চাই। আমরা কৃষকদের জন্য আমাদের সুনির্দিষ্ট 31 দফার মধ্যে যে কর্মসূচিগুলি আছে সেগুলো বাস্তবায়ন করার মধ্য দিয়ে কৃষকদের আমরা অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে চাই। মহিলাদের ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে যে প্রত্যেক মহিলাকে আমরা স্বাবলম্বী করে গড়ে তোলার জন্যে ঘরে ঘরে কুটির শিল্প আমরা স্থাপন করব। সেখানে মহিলারা যে তারা টুপি বানাবে, তারা নকশিকাঁথা বানাবে, তারা গরম কাপড় তৈরি করবে, তারা কেক বানাবে, বিস্কুট বানাবে, তারা মাটির গহনা তৈরি করবে এবং সেগুলোর বিদেশে অনেক ডিমান্ড। এগুলো আমরা দেশে এবং বিদেশে আমরা বিক্রি করার মধ্য দিয়ে
প্রত্যেকটা মহিলাকে উপার্জনক্ষম করে গড়ে তোলার মধ্য দিয়ে প্রত্যেকটা পরিবারকে আমরা স্বাবলম্বী করতে চাই। যুবকদের ক্ষেত্রে আরও যদি সুনির্দিষ্টভাবে বলি, যুবকদের মধ্যে আমরা উদ্যোক্তা করে গড়ে তোলা মানে তাদেরকে আমরা হাঁস মুরগির খামার, মৎস্য চাষ, তারপরে পশুপালন, গবাদি পশুপালন এগুলোর জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে উদ্যোক্তা করা এবং তাদের মাধ্যমে অন্যান্য যুবকদের কর্মসংস্থানের বিষয়টি নিশ্চিত করতে চাই। আরেকটি লক্ষ্য আমার রয়েছে, সেটি হচ্ছে যে বিগত স্বৈর শাসকের সময়ে সাধারণ মানুষ সহ বিএনপি এবং জামাতের যারা যে সমস্ত আমাদের এলাকার মানুষ যারা ক্ষতির শিকার হয়েছেন, হয়রানির শিকার হয়েছেন, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছেন, আমার দলের নেতাকর্মীরা এবং অর্থনৈতিকভাবে নিঃশেষ হয়েছেন, চাকুরি হারা হয়েছেন, তাদের সন্তানদের চাকুরি হয় নাই, সর্বক্ষেত্রে এই নিষ্পেষিত এই আওয়ামী লীগ সরকারের আমলে দলমত নির্বিশেষে সকল জনগোষ্ঠীর তাদের অর্থনৈতিকভাবে পুনর্বাসনের বিষয়টিও আমরা গভীরভাবে চিন্তা করছি, তাদেরকে পুনর্বাসিত করতে চাই। প্রধানত এই তিনটি লক্ষ্যকে সামনে রেখে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। ছোট্ট করে বলবেন, আপনাদের এই গাইবান্ধা জেলা নদী বেষ্টিত একটা জেলা, এই নদী শাসন নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি বা আপনার পরিকল্পনা আছে কিনা? নদী গাইবান্ধার বিষয়টি, নদী একদম প্রতিবার গাইবান্ধার কিছু অঞ্চল বন্যার কবলে পড়ে, সেখানে যে তিস্তা মহাপ্রকল্প আপনারা জানেন ইতিমধ্যে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে চীনের সঙ্গে, এবং এই তিস্তা মহাপ্রকল্পটি বাস্তবায়িত হলে সেখানে সামগ্রিক একটা টোটাল প্যাকেজ প্রোগ্রাম রয়েছে, যার মধ্য দিয়ে আমাদের তিস্তা বিধৌত রংপুর বিভাগের 5টি জেলার, এর মধ্যে গাইবান্ধারও আংশিক অংশ আছে, সেই অংশেরও এই অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করা সম্ভব হবে। সে ব্যাপারেও এই সামগ্রিকভাবে তিস্তার জন্যে আমরা আন্দোলন করছি দীর্ঘদিন যাবৎ, এবং সাম্প্রতিক সময়ে 5 তারিখে তিস্তার বিষয়ে আমাদের ডিসি বরাবরে আমরা স্মারকলিপি প্রদান করব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন CSRM DBC ইলেকশন। এই পর্যন্তই, পরবর্তী সংবাদ যুক্ত হব আমরা আবারও, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।